হ্যালো স্টুডেন্ট, স্বাগত জানাই তোমাদের বাংলা একাডেমি চ্যানেলে। আজকে আমাদের আলোচ্যের বিষয় কবি জীবনানন্দ দাশের লেখা ঘাস কবিতাটি। কবিতাটি দশম শ্রেণীর পাঠ্য। এই কবিতা নিয়েই আজকে আমাদের আলোচনা হবে। তবে তার আগে আমরা জেনে নেব কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে, ঠিক আছে? তারপরে আমরা জানব কবির সম্বন্ধে এবং কবিতার সম্বন্ধে। তো বেশি দেরি না করে চলো শুরু করা যাক। তোমরা এখানে দেখতে পাচ্ছ এই ছবিটা, এখানে যে একটা ছবি দেখতে পাচ্ছ, ইনি হচ্ছেন কবি জীবনানন্দ দাশ। এই যে ছবির মধ্যে যাকে দেখতে পাচ্ছ তিনি হচ্ছেন প্রকৃতি প্রেমিক জীবনানন্দ দাশ। প্রকৃতি প্রেমিক কেন আমরা একটু পরেই আলোচনা করব, তার আগে জেনে নিই আমরা ঘাস কবিতাটি সম্পর্কে। ঘাস কবিতাটি লেখা হয়েছে কত সালে? 1936 সালে। 1936 সালে ঘাস কবিতাটি লেখা হয়। লেখক হচ্ছেন কবি জীবনানন্দ দাশ, যার নাম আগে ছিল জীবনানন্দ দাশগুপ্ত। কিন্তু দাশ থেকে এখানে একটু ভুল হয়েছে আমার, এখানে আকারটা দেওয়া হয়ে ওঠেনি। তোমরা এটা একটু দেখে নেবে, জীবনানন্দ দাশ হবে, ঠিক আছে এখানে। আর বেশিরভাগ সবাই যেটা ভুল করো এখন, এইটা জিনিস মাথায় রাখবে, একটা খেয়াল রাখবে, তোমরা দাস বানান বলতে এখন যেটা বোঝো দয়ে আকার দন্ত স, এই দুটোকে বোঝো, তাই তো? এই দুটো অক্ষরকেই বোঝো দাস শব্দ। কিন্তু কবি জীবনানন্দের ক্ষেত্রে কিন্তু সেটা ব্যতিক্রম, মনে রাখবে। এটা হামেশাই অনেকেই ভুল করে। দাস লিখতে গিয়ে যখন আমরা বড় প্রশ্ন লিখি, তো কবির সম্বন্ধেও তো কিছু লিখতে হয়, তো সেখানে সবাই কি করে, জীবনানন্দ দাশে দয়াকার দন্ত স দিয়ে দেন। কিন্তু সেটা তোমরা ভুল করো, ফলে নাম্বারটা সেখানে তোমাদের কাটা পড়ে যায়, ঠিক আছে? আমরা কি করব, ভালো করে মনে রাখো, দাস হচ্ছে দয়ে আকার তলবস্য, এটা জীবনানন্দ দাশের ক্ষেত্রে, ঠিক আছে? তার টাইটেলের দাসের বানান হচ্ছে তলবস্য। আগে ছিল দাশগুপ্ত, কিন্তু গুপ্তটাকে বাদ দিয়ে তিনি শুধু দাসটাকেই রেখেছেন, ঠিক আছে? চলো এবার আমরা জেনে নেব কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। এই যে ঘাস কবিতাটি বনলতা সেন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। বনলতা সেন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। বনলতা সেন কাব্যগ্রন্থটা কবে প্রকাশ হয়েছে? 1942 সালে। 1942 সালে এই কাব্যগ্রন্থটা প্রকাশ হয়েছে এবং এই বইতেই এই ঘাস কবিতাটি রয়েছে। আচ্ছা, আমি তো বলেছি আগের কবিতাগুলোতেও, আমি এবারেও বলে দিচ্ছি তোমাদের যারা নতুন দেখছো, কাব্যগ্রন্থ বলতে অনেকেই জানো না কাব্যগ্রন্থ বলতে কি বোঝানো হয়। আমরা আগে বুঝি কাব্য কি। কাব্য বলতে কবিতা, ঠিক আছে? এই যে আমরা কবিতা পড়ছি একটা, এই কবিতাটাকেই বলা হচ্ছে কাব্য। মানে একটা কবিতা। কিন্তু যখন এখানে অনেক কটা কবিতা চলে আসবে পরপর পরপর, একই লেখকের জীবনানন্দ দাশের লেখা অনেক কটা পরপর কবিতা চলে আসবে এইভাবে লাইন ধরে, তখনই সেটা নিয়ে যখন একটা বই তৈরি হয়ে যাবে, মানে গ্রন্থ হয়ে যাবে, তখনই সেটা হয়ে গেল গ্রন্থ। কাব্য গ্রন্থ মানে তারই লেখা অনেকগুলো বইয়ে, মানে কবিতার সমাহার হয়ে একটা বই হচ্ছে। আমি আরেক রকম করে আগের ভিডিওগুলোতে বুঝিয়েছিলাম, চলো সেটাও বুঝিয়ে দিই। আমরা কিরকম বুঝিয়েছিলাম, আমাদের হাতের কাছে একটা বাংলা বই রয়েছে, ঠিক আছে? বাংলা বইটাতে আমাদের কত কিছু রয়েছে, কত লেখকের কবিতা রয়েছে, কত গল্পকারের গল্প রয়েছে, কত প্রবন্ধ রয়েছে, তাই তো? কিন্তু সেখানে অনেক অনেক লেখকের রয়েছে, একজনের কিন্তু নেই। ওই জন্য সেটাকে আমরা গ্রন্থ তো বলতে পারবো, কিন্তু কাব্যগ্রন্থ বলতে পারবো না। গ্রন্থ মানে বই আমরা জানি, কিন্তু সেটা কাব্যগ্রন্থ হয়ে উঠতে পারবে না। কাব্যগ্রন্থ কখন হয়ে উঠবে?
যখন সেই বইটা, যে আমাদের হাতের কাছে বাংলা বইটা আছে, সেখানে ধরো ওপরে লেখা থাকলো কবি জীবনানন্দ দাশ বা কবি রবীন্দ্রনাথ ঠাকুর বা কবি কাজী নজরুল ইসলাম, এইসব কবিগুলোর ব্যাপারে, ধরো একজন কবির ব্যাপারে পুরো একটা কবিকেই নিয়ে যখন একটা পুরো বইটা তৈরি হচ্ছে, মানে পুরো ওই বইয়ে শুধু ওই কবির সম্বন্ধেই লেখা থাকে, মানে ওই কবিতায় ধরো যিনি কবিতা লিখছেন তার ওই বইয়ে কবিতা নিয়েই লেখা থাকবে, একটা বই হয়ে উঠবে। যিনি গল্প লিখছেন তার গল্প নিয়েই একটা বই হয়ে উঠবেন। তো সেখানে কিন্তু গল্পের ক্ষেত্রে গল্প গ্রন্থ হয়ে যাবে। কিন্তু কাব্য বলতে কবিতা আমরা যেহেতু পড়লাম, তাই একজনকে নিয়েই যখন অনেকগুলো কবিতার সমাহারে একটা বই তৈরি হবে, তখনই সেটাকে আমরা বলবো কাব্যগ্রন্থ। হ্যাঁ, তো জীবনানন্দ দাশকে নিয়েও এরকমই একটা কাব্যগ্রন্থ তৈরি হয়েছিলেন, মানে বই তৈরি হয়েছিলেন, বই ছাপানো হয়েছিল, যেটার নাম রাখা হয়েছিল বনলতা সেন। ঠিক আছে, এবং সেখানেই তার অনেকগুলো কবিতা রয়েছে ভেতরে। তারই মধ্যে থেকে একটা কবিতা আমাদের আজকের পাঠ্য বিষয় হচ্ছে ঘাস কবিতাটি, যেটা আমরা আজকে এখানে নিয়েছি। ঠিক আছে, চলো এরপরে আমরা কি আলোচনা করব বললাম, কবি সম্বন্ধে। কবি সম্বন্ধে আলোচনা করতে গিয়ে আমাদের মনে রাখতে হবে, আমরা বলেছি কবিকে বলেছি প্রকৃতি প্রেমিক। কবিকে প্রকৃতি প্রেমিক কেন বলছে? কবি জীবনানন্দ দাশ কিন্তু প্রকৃতিকে ভীষণ ভাবে ভালোবাসতেন, ভীষণ বলতে ভীষণ ভীষণ। কোনো ছোট মাপের তিনি কবি ছিলেন না। তার যাই লেখা রয়েছে দেখবে সেখানে প্রকৃতির ছোঁয়া আছেই। প্রকৃতিকে ছেড়ে তিনি লিখতে পারেননি, ওই জন্য তাকে বলা হয় প্রকৃতি প্রেমিক। তার সমস্ত কবিতায়, আমাদের ধরো উচ্চ মাধ্যমিকের পাঠ্যতেও একটা শিকার কবিতা রয়েছে, সেখানেও দেখবো আমরা প্রকৃতিকে নিয়ে আছে, সেখানেও একটা হরিণের গল্প আছে, কিন্তু সেটাও একটা প্রকৃতির কথা নিয়ে আছে। তো তাকে প্রকৃতি দেখবে অনেক কবিতায় আছে, তিনি অনেক পাখি হয়ে তিনি যদি মরে যান, তিনি আবার এই বাংলার ওপরে জন্ম নিতে চেয়েছেন, মানে তিনি পুনর্জন্ম নিতে চেয়েছেন, বারবার তিনি এই বাংলার ওপরেই জন্ম নিতে চেয়েছেন। কোথাও বলেছেন ধানের শীষ হয়ে তিনি জন্ম নিতে চেয়েছেন, হতে চেয়েছেন, কোথাও পাখি পশু, কোথাও জল হয়ে স্রোতের মধ্যে ভেসে যেতে চেয়েছেন। অনেক কবিতায় অনেক কিছু তিনি বলেছেন। ঠিক আছে, তো সেই রকমই এই কবিতাতেও তিনি বলেছেন একটি জায়গায়, আমরা পড়ব। তবে তার আগে আমরা কবি জীবনানন্দ দাশের সম্বন্ধে একটু জেনে নেব, কারণ কবিতা জানার আগে, আমাদের কবিতাটা পড়ার আগে, আমি আগেই বলেছি কবির সম্বন্ধে আমাদের একটা সাধারণ ধারণা রাখতে হবে। যদি আমরা সেটা রাখতে পারি, তাহলে সেই কবিতাটি আমাদের কাছে জলের মতো সহজ হয়ে ফুটে উঠবে। ঠিক আছে, চলো আমরা শুরু করি। কবি জীবনানন্দ দাশ, দাশ বানানটা দেখে নেবে, আমি বলেই দিয়েছিলাম আগে। তার জন্ম কত সালে হয়েছিল? 1899 সালে। ঠিক আছে, 1899 সালে তিনি জন্মগ্রহণ করেছিলেন। কোথায় জন্মগ্রহণ করেছিলেন? আধুনা মানে পুরনো, যখন আমাদের দেশ ভাগ হয়নি, আধুনা পুরনো বাংলাদেশের বরিশালে, যেটা এখন নাম হয়ে গেছে বাংলাদেশ, তখন কিন্তু সেখানে একটাই নাম রাখা হয়েছিল বাংলা, যেটা নাম ছিল আমাদের বাংলা। এখন যেটা পশ্চিমবঙ্গ আর বাংলাদেশ ভাগ হয়ে গেছে, আমাদের পাশের দেশ হয়ে গেছে, কিন্তু আগে এই দুটোকে নিয়ে একটা বাংলা বলে আমাদের কি ছিল, দেশের মধ্যেই একটা জায়গা ছিল, নাম ছিল, একটি নাম ছিল। এবং দেশ যখন ভাগ হলো আমাদের 1947 সালে, তারপরে সেখানে ভাগ হয়ে যাওয়ার ফলে কি হলো, সেটাকে বাংলাদেশ নাম, সেটা পাকিস্তানের হাতে প্রথমে চলে গিয়েছিল, কিন্তু 1971 সালে যুদ্ধ হওয়ার ফলে সেটা আবার বাংলাদেশ হিসেবে স্বাধীনতা পেয়েছিল। সেই বাংলাদেশে এখন যেটার নাম হয়েছে বাংলাদেশ, আগে ছিল বাংলা, সেখানেই জন্মগ্রহণ করেছিলেন কে? জীবনানন্দ দাশ। বাংলাদেশের কোথায় জন্মগ্রহণ করেছিলেন? বরিশাল বলে একটা জায়গা ছিল, যেটা এখনো রয়েছে বরিশাল বলে। এখনো সেখানে একটা জায়গা আছে বরিশাল বলে, সেখানেই তিনি জন্মগ্রহণ করেছিলেন। রবীন্দ্রনাথের পরবর্তী বাংলা সাহিত্যের অন্যতম প্রধান কবি, এই দেখো কি বলছেন, রবীন্দ্রনাথের সঙ্গে তাকে তুলনা করা হচ্ছে, মানে তার মতনই, তার পরবর্তী বলেছে, রবীন্দ্র পরবর্তী, রবীন্দ্র পরবর্তী মানে রবীন্দ্রনাথের পরের বাংলা সাহিত্যের, আমাদের বাংলা যে সাহিত্য আছে সেই সাহিত্যের অন্যতম প্রধান কবি ছিলেন কে? এই জীবনানন্দ দাশ।
খুব সুন্দর একজন কবি ছিলেন। আমরা পড়বো কি হয়েছিল তার পরে, পরিণতি কি হয়েছিল পরবর্তীকালে সেটা জানবো। তবে চলো আমরা ছোট থেকে তিনি কিভাবে বড় হলেন, কোথায় পড়াশোনা করলেন সেটা জেনে নিই। পড়াশোনা তিনি কোথায় করেছিলেন? প্রেসিডেন্সি কলেজে ও কলকাতা বিশ্ববিদ্যালয়ে। আমি যেখানে পড়াশোনা করেছিলাম কলকাতা বিশ্ববিদ্যালয়, সেই কলেজেই তিনিও পড়েছিলেন এক সময়, ঠিক আছে। এবং তারই পাশে একটি ইউনিভার্সিটি আছে, মানে প্রেসিডেন্সি, যিনি এখন হয়ে গেছে প্রেসিডেন্সি ইউনিভার্সিটি, যেটা আগে প্রেসিডেন্সি কলেজ ছিল, ঠিক আছে, এখন হয়ে গেছে বিশ্ববিদ্যালয়, সেখানেও তিনি পড়াশোনা করেছেন। এই দুটো ইউনিভার্সিটি পাশাপাশি রয়েছে, ঠিক আছে। তো এখানে তিনি পড়াশোনা করেছেন। ইংরেজি সাহিত্যের অধ্যাপক হিসেবে পড়িয়েছিলেন একাধিক কলেজে। তিনি শুধু যে বাংলা চর্চাই করেছেন তা নয়, দেখো তিনি ইংরেজি সাহিত্য নিয়েও চর্চা করেছেন। অধ্যাপক বলতে কি বলেছিলাম আগের ভিডিওগুলোতে, আমি বলেই দিয়েছিলাম অধ্যাপক বলতে তিনি যারা কলেজ বিভাগে পড়ায়, মানে কলেজ লেভেলে পড়ায়, ইউনিভার্সিটি লেভেলে পড়ায়, তাদেরকে বলা হয় অধ্যাপক। ইংরেজিতে যাদেরকে আমরা বলি প্রফেসর, ঠিক আছে, প্রফেসর যাদেরকে বলি, বাংলায় তাদেরকেই আমরা বলি অধ্যাপক অধ্যাপিকা, ঠিক আছে। তো সেখানে তিনি সেই সব হিসেবে ইংরেজি সাহিত্য নিয়ে পড়িয়েছিলেন একাধিক কলেজে। তার প্রথম কাব্যগ্রন্থ, ওই যে কাব্যগ্রন্থ বললাম, মানে তার পুরো কবিতা নিয়ে একটা বই, প্রথম বই কি বই বের করেছিল তিনি? ঝরা পালক বলে তিনি প্রথম কাব্যগ্রন্থ বের করলেন। ঝরা ঝরা পালক, ঠিক আছে। সেটা কত সালে প্রকাশ পেয়েছিল? 1927 খ্রিস্টাব্দে। 1927 খ্রিস্টাব্দে তিনি প্রকাশ করেছিলেন এই কবিতাটি, মানে কাব্যগ্রন্থটি। এই কাব্যগ্রন্থের ভেতরে অনেক কবিতা আছে, ঠিক আছে, এই ঝরা পালকের ভেতরেও অনেক কাব্য আছে বলেছি আমরা। তারপরে কি বলছে, আর অন্যান্য কাব্যগ্রন্থ ব্যাপারে আমরা জেনে নিই, চলো। অন্যান্য কাব্যগ্রন্থের মধ্যে রয়েছে কি? ধূসর পাণ্ডুলিপি। ধূসর পাণ্ডুলিপিও হচ্ছে একটা বই, গ্রন্থ, একটা কাব্যগ্রন্থ, কবিতা নিয়ে, অনেকগুলো কবিতা নিয়ে একটা বই, সেখানেও অনেকগুলো কবিতা রয়েছে। এইরকমই বনলতা সেন বলেও একটা কাব্যগ্রন্থ লিখেছেন, মহাপৃথিবী বলেও একটা কাব্যগ্রন্থ লিখেছেন, সাতটি তারার তিমির বলেও একটি কাব্যগ্রন্থ লিখেছিলেন, আর রূপসী বাংলা বলেও একটা কাব্যগ্রন্থ লিখেছিলেন। বেলা অবেলা কালবেলা, এগুলোও হচ্ছে তার কাব্যগ্রন্থ। তার রচিত আখ্যানগুলোর মধ্যে রয়েছে কি কি? কারুবাসনা, কি বলছে, বাসমতী রূপাখ্যান, মাল্যবান, সুতীর্থ, জলপাইহাটি, এই সবগুলো তিনি লিখেছিলেন। হ্যাঁ, আছে তিনি। কবিতার মধ্যে তার লেখা একমাত্র প্রবন্ধ গ্রন্থ কি, কবিতার কবিতার কথা, তিনি কবিতার কথা নামে একটা প্রবন্ধ গ্রন্থ লিখেছিলেন। মানে গ্রন্থ মানে কি বললাম, বই, আর প্রবন্ধ মানে প্রবন্ধ নিয়ে একটা বই লিখেছিলেন। তিনি কিন্তু কবি, ঠিক আছে, তার লেখা কিন্তু সমস্ত কবিতা নিয়েই তার চর্চা, তিনি গল্প এগুলো কিছু লেখেননি, কিন্তু তিনি একটা লিখেছিলেন কি বই? প্রবন্ধ বই লিখেছিলেন, মানে প্রবন্ধ নিয়ে একটা গ্রন্থ লিখেছিলেন, তার নাম হচ্ছে কবিতার কথা। আজকে আমাদের যে আলোচনা বিষয় সেটা কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া বলো তো? এই দেখো, বনলতা সেন। এই বনলতা সেন কাব্যগ্রন্থ থেকে আমাদের আজকে এই ঘাস কবিতাটি নেওয়া হয়েছে। এই যে আমরা দেখলাম ঘাস কবিতাটি, এই ঘাস কবিতাটি নেওয়া হয়েছে এই বনলতা সেন কাব্যগ্রন্থ থেকে, ঠিক আছে। এবং আমরা যেটা বললাম, একটা জিনিস বলবো পরে, খুব শোকের ব্যাপার একটা, জানো, তার কিন্তু মৃত্যু হয়েছিল, খুব একটা কষ্টের ব্যাপার। সাধারণ মৃত্যু না, মানে অ্যাক্সিডেন্টটাও হয়েছিল কিরকম দেখো, তিনি অ্যাক্সিডেন্ট হয়ে মারা যান। এবং কিসের সাথে দেখো, তিনি ট্রামের সাথে অ্যাক্সিডেন্ট হয়ে মারা যান পরবর্তীকালে, ঠিক আছে। মানে কলকাতায় যে ট্রাম চলে, তোমরা ট্রাম অনেকেই জানো না যারা অনেক জেলা গ্রামগঞ্জে থাকো। ট্রামটা হচ্ছে ট্রেনের মতনই যাত্রীবাহী একটা গাড়ি, যেটা লাইন, কলকাতাতে রেলের মতোই লাইন ফেলা রয়েছে রাস্তাতে, যেরকম বাস চলে যেসব রাস্তায়, বাস গাড়ি ট্র্যাক চলে, সেই রকমই সেই রাস্তাতে, ওই রাস্তায়, একই রাস্তাতে রেল লাইন মতো ফেলা রয়েছে। হ্যাঁ, দুটো লাইন রেলের ফেলা রয়েছে। তো সেই লাইন দিয়েই কারেন্টে এরকমই দুটো একটা বগি চলে। এখন অনেকটাই কমে গেছে, এটা আগে অনেকটা বেশি ছিল, যখন ইংরেজ আমল ছিল তখন থেকেই চলছে এটা কলকাতায়, এবং কলকাতার বুকে সেটা এখনো
ঐতিহ্যবাহী হয়ে রয়েছে, একটা আমাদের খুব আনন্দের বিষয়, যেটা এখনো উঠে যায়নি। অনেকে এটা ওঠানোর ব্যবস্থা করেছিল, কিন্তু এটা আমাদের সাংস্কৃতিক একটা চিত্র, মানে একটা, কি বলবো, আমাদের একটা সংস্কৃতি, সেটাকে আমাদের হৃদয়ে রাখার জন্য সেটা আমরা রেখে দিয়েছি, সেটা আমরা নষ্ট হয়ে যেতে দিইনি। এখনো সেটা তোমরা যদি কলকাতা কেউ যাও দেখবে, মানে ঘোরার জন্য সাধারণত বেশি চলে না, সময়ে সময়ে কিছুটা চলে, দুটো একটা এরকম সময়ে সময়ে চলে যায়। তো সেটা দেখতে ভীষণ সুন্দর লাগে, এবং এখন সবাই শখের জন্য সেখানে চড়ে। হ্যাঁ, আগে চড়তো অফিসের জন্য, অফিস যাওয়ার জন্য, কাছারি যাওয়ার জন্য, কোর্টে যাওয়ার জন্য, কিন্তু এখন সেটা ব্যবহার হয় শুধু কিছু ছবি তোলার জন্য বা দেখার জন্য, ঐতিহ্যবাহী করে সেখানে কলকাতায় সেটা রাখা হয়েছে, ঠিক আছে। তো সেই ট্রামেই অ্যাক্সিডেন্ট হয়ে তিনি মারা যান, খুব একটা কষ্টের বিষয়। এইভাবেই তার জীবন শেষ হয়ে গিয়েছিল 1954 সালে। কিন্তু তিনি শেষ হয়ে গেলেও তিনি কিন্তু একরকম ভাবে আমাদের মধ্যে বেঁচে রয়েছেন। এই যে তিনি তার অমর সৃষ্টি করে গেছেন, এই কবিতা, এই কবিতার কাব্যগ্রন্থগুলো, এগুলোর মধ্যে দিয়েই তিনি আমাদের মধ্যে বেঁচে রয়েছেন এবং আজীবনও বেঁচে রয়ে যাবেন, ঠিক আছে। এরপরে আমরা, চলো, এটা আমি আশা করছি তোমরা বুঝতে পেরেছো। এরপরে আমরা চলে যাব সরাসরি কবিতায়। আমরা বললাম আগে কবির সম্বন্ধে জানতে হবে, তারপরে আমরা কবিতার সম্বন্ধে জানবো, তাহলেই আমাদের সেই কবিতাটা সহজ হয়ে যাবে। আমরা আগেই বলেছিলাম তিনি প্রকৃতি প্রেমিক, প্রকৃতিকে নিয়ে লিখেছেন, গাছপালাকে নিয়ে লিখেছেন, পশু পাখিদের নিয়ে লিখেছেন। তিনি খুব আনন্দের সাথে অনুভব করেছেন প্রকৃতিকে, একদম প্রকৃতির সাথে নিজেকে মিশিয়ে দিয়েছেন, ঠিক আছে। তো চলো আমরা এই কবিতাটা আলোচনা করতে করতে আরো এর ব্যাপারে আলোচনা করব। কবি কি বলছেন, এখানে ছবিতে কিন্তু একটা দেখতে পাচ্ছি হরিণ আছে, ঠিক আছে। তো আমরা পরে বলছি, চলো আগে দেখে নিই প্রথম লাইনে কি বলছে। কচি লেবু পাতার মতো নরম সবুজ আলোয়, কচি লেবু পাতার মতন নরম সবুজ আলোয় পৃথিবীর ভরে গিয়েছে এই ভোরের বেলা, পৃথিবী ভরে গিয়েছে এই ভোরের বেলা। ভাবো ভালো করে, এখান থেকে কিন্তু প্রশ্ন আসবে এই লাইন থেকেই। কি বলছে, কচি লেবু পাতা, তোমরা সবাই দেখেছো কচি লেবু পাতা, ঠিক আছে। সেই কচি লেবু পাতার মতো, কিভাবে দেখো উপমা দিয়েছে, সুন্দরভাবে তিনি উপমা ব্যবহার করেছেন, এইভাবে উপমা অলংকারের ব্যবহার দিয়েছেন কি সুন্দরভাবে। কচি লেবু পাতার মতো নরম সবুজ আলোয়, মানে কোন আলো, এই যে ভোরের আলো, এই যে ভোরের আলো বললো ভোরের বেলা, এই যে ভোরের বেলা কথাটি বলেছে, এই ভোরের বেলা, এই ভোরের আলোটার রং কি রকম ছিল। ভোর বলতে আমরা কি রকম চিনি সাধারণত, যখন সকালে আলোটা ফুটে ওঠে, তাই তো। একদম ভোরবেলায় যখন অন্ধকার কাটিয়ে সকালের আলোটা ফুটে ওঠে, সেই সময়টাকেই বলা হয় ভোর, তাই তো। তো সেই রকমই যখন ভোরটা হচ্ছে এবং সূর্যের আলোটা ফুটে উঠছে আস্তে আস্তে, সেই ভোরের বেলাটাকেই বলছে, কার সাথে তুলনা করছে, কচি লেবু পাতার মতো তার রং। কচি লেবু পাতা আমরা দেখেছি নরম সবুজ একটা রং, ঠিক আছে। আমরা দেখিনি কচি লেবু পাতা যখন একটা কচি একদম লেবু পাতা ফুটে উঠছে, একটা লেবু গাছে যখন লেবু পাতা ফুটছে, পুরোনো পাতা ছেড়ে যখন নতুন পাতা গজাচ্ছে, তখন কি রকম থাকে, একটা কি রকম, একটা নরম সবুজ, হালকা সবুজের মধ্যে একটা হলুদ, হালকা হালকা হলুদের রং নিয়ে একটা সবুজ পাতা জন্মায় না। তো সেই রকমই কচি পাতার মতনই সেই রংটা, কিসের রং, সেই ভোরবেলাটার রংটা। তাই বলছে কচি লেবু পাতার মতো নরম আলোয়, সেই আলোটা কচি লেবু পাতার মতো আলোটা, ঠিক আছে। পৃথিবী ভরে গিয়েছে এই ভোরের বেলায়, এই ভোরটা ভরে গিয়েছে সেই পৃথিবীটা, মানে পৃথিবীর গায়ে পুরো সেই আলোটা ছেয়ে গিয়েছে, সূর্যের আলোটা তখন ফুটে উঠছে। সেই সময় কিরকম হয়ে আছে, কচি পাতার মতো। ধরো সকালবেলায় যখন সূর্যটা ফুটে উঠছে, ঠিক আছে, তখন পৃথিবীটা কিরকম রং হচ্ছে, কচি লেবু পাতার মতো রং হয়ে যাচ্ছে। দেখবে এখনো তোমরা যখন সকালবেলায় উঠবে দেখবে এরকম হালকা অনেক সময় রং হয়, ঠিক আছে। যারা সকালে গ্রামগঞ্জে উঠে দেখবে তারা বেশিভাবে অনুভব করতে পারবে, ঠিক আছে, প্রকৃতির মাঝে থেকে। তো সেই রকমই বলা হচ্ছে কচি লেবু পাতার মতো সবুজ আলোয়
পৃথিবী ভরে গিয়েছে এই ভোরের বেলা। পৃথিবীর এই ভোরটা, পৃথিবীর গায়ে যে ভোর সকালটা নেমে এসেছে, সেই ভোরটা নেমে একদম ঘিরে গিয়েছে। ঘিরে গিয়েছে কিসে? কচি লেবু পাতার মতো সবুজ আলোতে। তারপরে কি বলছে পরের লাইন? কাঁচা বাতাবির মতো সবুজ ঘাস, তেমনি সুঘ্রাণ। আহা, কি সুন্দর একটা উপমা দিয়ে একটা কথা বলে দিল দেখো। কাঁচা বাতাবি লেবুর মতো সবুজ ঘাস। ঘাস, ঘাসের রং কেমন? এই যে ঘাস, ঘাসের রং কেমন? সবুজ। কোন সবুজ? দেখো, কাঁচা বাতাবি লেবুর মতো সবুজ। দেখবে লেবু গাছে যখন ছোট্ট একটা কচি লেবু ফুটে উঠছে, তখন কিন্তু তার রং আলাদা হয়। দেখবে ওই রং সবুজটা কিন্তু আলাদা সবুজ, একটা ঘন সবুজে ভরা একটা। দেখবে খুব একটু একদম ডিপ যাকে বলা হয়, ঘন গাঢ় সবুজ একদম। কুচি যখন একটা বাচ্চা যেমন ফুটে ওঠে, সেই রকমই যখন একটা লেবু গাছের মধ্যে ফুলের মধ্যে ভেতর থেকে যখন ফুটে উঠছে, ঠিক আছে, তখন সেটা রং কিরকম হচ্ছে? সবুজ, একদম সবুজ, কুচি সবুজ। আর সেই রকমই রং হয়ে উঠেছে কিসের? ঘাসের। সেই সবুজই হয়ে উঠেছে ঘাসের রং। তেমনি সুঘ্রাণ। ঘাসের ঘ্রাণ মানে গন্ধ। ঘ্রাণটা কেমন? ঘ্রাণ বলতে আমরা কি জানি? গন্ধ, তাই তো? আর সুঘ্রাণ, সুঘ্রাণ বলতে সুগন্ধ, মানে সুন্দর গন্ধ, ভালো গন্ধ। ঘাসেরই তেমনি একটা সুন্দর গন্ধ দিচ্ছে, সুঘ্রাণ দিচ্ছে সেই সবুজ কচি। দেখবে কচি যখন লেবু ফোটে, লেবুর যখন সময় আসে, দেখবে লেবু গাছের একটা গন্ধ তোমরা পেয়েছো? যখন লেবু যখন ফুলটা ঝরে যায়, অনেক সময় দেখবে ফুলটা ঝরে গিয়ে যখন ফুল ফোটে গাছে, বা ফুলটা ঝরে উঠছে, একটা নতুন কচি লেবু জন্মাচ্ছে সেই ফুলের মধ্যে দিয়ে, ফুলটা মরে যাওয়ার ফলে তার ভেতর দিয়ে, তখন দেখবে সেই গাছের মধ্যে যদি তোমরা গিয়ে দাঁড়াও, তলায় গিয়ে দেখবে একটা আলাদাই গন্ধ ছাড়ে। সেই গন্ধটা শোঁকার জন্য খুব মন চায়, একটা সুগন্ধ, খুব সুন্দর গন্ধ। তো সেই রকমই বলছে কবি। কবি কে বলছেন? জীবনানন্দ দাশ। তিনি বলছেন সেই রকমই গন্ধ, সুঘ্রাণ, ঘাসটারও সেই রকমই একটা সুগন্ধ দিচ্ছে, সুঘ্রাণ দিচ্ছে, মানে সুন্দর গন্ধ দিচ্ছে। কিরকম ভাবে অলংকারের ব্যবহার করেছে দেখো, একদম সুন্দর ভাবে ব্যবহার করে দিয়েছেন। একদম কি বলবো বলো, ভাবো তারপরে বলো কি বলছে দেখি, চলো আমরা। হরিণেরা দাঁত দিয়ে ছিঁড়ে ছিঁড়ে নিচ্ছে এই যে সুঘ্রাণের গন্ধে সেই ঘাস। ঘাসটা যেরকম নিচে রাখা হয়েছে, পাতা রয়েছে, ঘাসটা যে ফুটে উঠেছে, বড় হয়ে উঠেছে, সেই ঘাসটাকে কে খাচ্ছে? হরিণেরা দাঁত দিয়ে, কি দিয়ে? দাঁত দিয়ে ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। দাঁত দিয়ে ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। ঠিক আছে, এগুলো মনে রাখবে, কি দিয়ে ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে? দাঁত দিয়ে। এরকম জায়গা থেকে প্রশ্ন আসবে, ঠিক আছে? আর ঘাসের গন্ধ কেমন ছিল? সুঘ্রাণ। ঘাসটা কিসের মতো ছিল? ধরো প্রশ্ন আসছে, ঘাসটা, এই যে ঘাস ছিল, ঘাসটা কোন সবুজ ছিল, কিরকম সবুজ ছিল, তখন তোমাকে উত্তরে লিখতে হবে কচি বাতাবি লেবুর মতো। কচি বাতাবি লেবুর মতো, ঠিক আছে? তারপরে এখানেও একটা প্রশ্ন হবে, বলছে ভোরটা যে নেমে এসেছিল, সেই ভোরটার রং কিরকম ছিল? তখন সেখানে দিয়ে দিল কচি লেবু পাতার মতো নরম, নাকি কচি আমড়া পাতার মতো নরম, না কচি ফলের মতো নরম। এরকম অনেক কটা অপশন দিয়ে দিল এমসিকিউ এর মধ্যে। তখন তোমাকে মনে রাখতে হবে সেটা ছিল কচি লেবু পাতার মতো নরম। তখন তোমাকে সেই উত্তরটা সেখানে করে দিতে হবে, ঠিক আছে? খুব সুন্দরভাবে মনে রাখবে, একটা সহজ সরল কবিতা মাথার মধ্যে দিয়ে রেখে দাও, ঠিক আছে? তার পরের লাইন কি বলছে চলো আমরা জেনে নিই। এতক্ষণ তো কবি বলল প্রকৃতির ব্যাপারে, এবং প্রকৃতির কোলে যে হরিণ একটা প্রাণী ঘাসটাকে ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে তার ব্যাপারে। এবার কবি নিজেই প্রকৃতির মধ্যে কিভাবে মিশে যেতে চেয়েছে দেখো। কবিতার মধ্যে তিনি সরাসরি চলে আসছেন এবং খুব সুন্দরভাবে তিনি উপমার সাহায্যে বুঝিয়ে দিয়েছেন দেখো। আমারও ইচ্ছে করে, আমারও ইচ্ছে করে এই ঘাসের ঘ্রাণ হরিদ মদের মতো গ্লাসে গ্লাসে পান করি। আহা, কি সুন্দর মনের মনোরমে একটা উপমার সাহায্যে তিনি একটা সুন্দর লাইনের সাথে তিনি এই লাইনটা বলে দিচ্ছেন দেখো। আমরাও, বলছে আমারও ইচ্ছে করে, কার? কবির। এখানে কবি বলছেন
আমারও ইচ্ছে করে এই ঘাসের ঘ্রাণ, মানে এই ঘাসের গন্ধ, এই যে সুন্দর ঘাসের গন্ধ, এখানে সুঘ্রাণ বলেছে, সুন্দর গন্ধ বলেছে, এইরকমই সুন্দর একটা ঘ্রাণ, এই ঘাসের ঘ্রাণটা কিসের মতো? হরিণটা যেই রকম ভাবে ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে তার মতো আমিও মদের মতো, মানে একটা নেশার কথা বলছে, তিনি আসক্ত হয়ে পড়ছেন সেই ঘাসের মধ্যে, সেই ঘাসের প্রতি তিনি আসক্ত হয়ে পড়ছেন, একটা নেশার ভাব দেখা দিচ্ছে এখানে, দেখো একটা নেশার কাজ করছে, একটা নেশায় মুগ্ধ হয়ে চলছেন তিনি, নেশার মধ্যে দিয়ে চলেছেন। এই ঘাসের ঘ্রাণ হরিণ মদের মতো, আমিও মদের মতো যেন গ্লাসে গ্লাসে পান করি। এই ঘাস, হরিণ যেমন ঘাসটাকে ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে, আমিও যেন এই ঘাসটাকে গ্লাসে গ্লাসে তুলে নিয়ে তার গন্ধ সুঘ্রাণটাকে আমি পান করি গ্লাসে নিয়ে নিয়ে। মানে পান করা মানে জল পান করি না আমরা, সেরকমই গ্লাসে গ্লাসে নিয়ে তিনি পান করতে চেয়েছেন। ঠিক আছে, এরপরে কি বলছে? এই ঘাসের শরীর ছানি, এই ঘাসটাকে তো পান করি বললো একরকম, আবার কি রকম বলছে দেখো আরেক রকম লাইন, এই ঘাসের শরীর ছানি, মানে স্নেহে ভরা একটা লাইন তুলে দিচ্ছে। দেখো আমরা অনেক সময় ভালোবেসে কারো গায়ে হাত বুলিয়ে দিই না, কারো মাথায় কারো গায়ে হাত বুলিয়ে দিই, সেই রকমই তিনি ঘাসের গায়ে এরকম হাত বুলিয়ে দিচ্ছেন, এবং হাত বুলিয়ে দেওয়ার সাথে সাথে তিনি বলছেন এই ঘাসের শরীর ছানি, মানে হাতটাকে বুলিয়ে দিই, আমিও এই ঘাসের শরীরে হাত বুলিয়ে দিই, চোখে চোখ ঘষি। দেখো একটা কি সুন্দর লাইন বলে দিচ্ছে, মানে ঘাসটাকে তিনি একটা জীবন্ত জীবন্ত রূপ দান করছেন তিনি এখানে, জীবন্তভাবে মানুষ হিসেবে ফুটিয়ে তুলছেন তিনি। আমরা অনেক সময় কি করি, মা একটা ধরো মা তার ছেলেকে কি করে অনেক সময় কোল থেকে চেড়ে নিয়ে তার কপালের সাথে কপাল ঠেকিয়ে একদম চোখে নাকে ঘষাঘষি করে না? তো সেই রকমই কবি তার মধ্যে ঘাসের মধ্যে, মানে ঘাসটাকে, ঘাস তো নিচে রয়েছেন, ঘাসের মধ্যে দিয়ে যে হাত ছাড়লো, যে হাত দিয়ে একটা আদর করলো, তারপরে কি তিনি মুখটাকে মানে মাথাটাকে নামিয়ে ঘাসের মধ্যে নামিয়ে দিয়ে, যেমন চোখে চোখ ঘষার মতো, মানে ঘাসের মধ্যে দিয়ে তার মুখটাকে ঘষে দিচ্ছেন, তাই বলছেন চোখে চোখ ঘষি, ঘাসের চোখে তিনি চোখ ঘষতে চেয়েছেন। কি সুন্দরভাবে উপমার সাহায্যে তিনি এই লাইনগুলো ব্যাখ্যা করছেন, মানে বলে দিচ্ছেন। দেখো আমরা যদি ভেঙে ভেঙে সুন্দরভাবে কিরকম পেয়ে যাচ্ছি না লাইনগুলো। তারপরে দেখো কি বলছে, ঘাসের পাখনায় আমার পালক, আহা কি সুন্দর একটা লাইন তুলে বললো। দেখো ঘাসের পাখনায় আমার পালক, পাখনা বলতে আমরা কি জানি, পাখির পাখনা থাকে যেটা দিয়ে তারা উড়তে পারে, তাই তো? সেই রকমই কবিও উড়তে চাইছেন। কি রকম ভাবে উঠতে চাইছেন? তিনি পাখির মতো পাখনা চাইছেন না, পাখনার যে পালকটা হয় তিনি পাখির মতো সেই পালক চাইছেন না, তার পালকটা কিসের মতো চাইছেন তিনি? পালকটা চাইছে ঘাসে দিয়ে তৈরি, ঘাস দিয়ে তৈরি তিনি পাখনা চাইছে, বলছে আমিও উড়তে চাই পাখিদের মতো, কিন্তু আমার সেই পাখনা হবে ঘাস দিয়ে তৈরি। তাই বলছে ঘাসের পাখনায় আমার পালক, আমার পালকটা হবে কি কি দিয়ে তৈরি? ঘাস দিয়ে তৈরি, ঘাসের দিয়ে তৈরি হবে আমার পাখনা, এই পালক। ঘাসের ভিতরে ঘাস হয়ে জন্মায়, ঘাসের ভিতরে ঘাস হয়ে জন্মায় কোনো এক নিবিড় ঘাস মাতার শরীর সুস্বাদু অন্ধকার থেকে নেমে। দেখো আমরা এটা আলোচনা করব সুন্দরভাবে। ঘাসের ভিতরে ঘাস হয়ে তিনি শেষে জন্মাতে চেয়েছেন, এই যে আমরা বললাম তিনি অনেক সময় অনেক কবিতায় বলেছেন, তিনি বারবার এই বাংলার রূপে মুগ্ধ হয়ে, এই বাংলার ধানসিঁড়িটির শীষে মুগ্ধ হয়ে তিনি বারবার ফিরে আসতে চেয়েছেন এই বাংলার বুকে। তো তিনি বলেছেন কখনো পাখি হয়ে, কখনো গাছ হয়ে, কখনো সমুদ্রের ঢেউ, জলের ঢেউ হয়ে, বা কখনো পাখি হয়ে, এখানে বলছেন ঘাস হয়ে আসতে চেয়েছেন তিনি। সেই রকমই এখানে তিনি ঘাস হয়ে জন্মাতে চেয়েছেন। বলছে এই জন্মে তো তিনি মানুষ হয়ে জন্মেছেন, কিন্তু তিনি পরের জন্মে যদি জন্মায় তিনি আবার ঘাস হয়ে জন্মাতে চেয়েছেন। ঘাস হয়েও জন্ম তিনি, তার কোনো শোক, ঠিক আছে, তার কোনো শোক নেই, তিনি বারবার জন্মাতে পারেন এই বাংলার বুকে, এই বাংলা মায়ের বুকে। তিনি বাংলাকে এত ভালোবেসেছেন, এই বাংলার প্রকৃতি, বাংলার গাছপালাকে তিনি এত ভালোবেসেছেন, এত সুন্দরভাবেই তিনি একদম নিজেকে মুগ্ধভাবে ছড়িয়ে দিয়েছেন, তার সাথে নিবিড়ভাবে ঘনিষ্ঠ হয়ে গিয়েছেন, ফলে বাংলাকে তিনি ছাড়তে পারেননি, বাংলার প্রকৃতিকে তিনি ভুলতে পারেননি। তাই তার সমস্ত কবিতাতেই এই বাংলার কথা, এই বাংলার
প্রকৃতির কথা রয়েছেন, আর সেই জন্য তাকে আমরা বলি প্রকৃতি প্রেমিক। মানে তিনি প্রকৃতি, নেচার লাভার, মানে প্রকৃতিকে তিনি ভীষণভাবে ভালোবেসেছেন। তাই বলছে ঘাসের ভিতর হয়ে জন্মায় কোনো এক নিবিড় ঘাস মাতার, কোনো এক নিবিড় ঘাস মাতার মতো, কোনো এক নিবিড় ঘাস মাতার মধ্যে দিয়ে তিনি জন্মাতে চেয়েছেন। মানে ঘাসের মধ্যে, মানে ঘাসের ভিতর দিয়েও তিনি, ঘাস যে জন্মায়, একটা ঘাস যখন হয় অনেকগুলো ঘাসের মধ্যে দিয়ে ঘাস জন্মায় না, দেখবে নতুন ঘাস যখন ফুটে ওঠে, নতুন পুরনো গুলোর মধ্যে দিয়ে নতুন ফুটে ওঠে, তো পুরনো গুলোকে তিনি বলছেন ঘাস মাতা। ঠিক আছে, সেই পুরনো ঘাসগুলোর মধ্যে তিনি, ভিতর দিয়ে তিনি নতুনভাবে জন্মাতে চেয়েছেন শিশু হিসেবে। ঠিক আছে, ছেলে হিসেবে, সন্তান হিসেবে, শরীরের সুস্বাদু অন্ধকার থেকে নেমে, এই শরীরের সুস্বাদু অন্ধকার থেকে তিনি নেমে এই নতুনভাবে ঘাস হিসেবে জন্ম নিতে চেয়েছেন। ঠিক আছে, তো তোমরা এর মধ্যে দিয়ে কি পেলে, এই প্রশ্নগুলোর মধ্যে দিয়ে এগুলো দেখবে, এই যে আমি এই ঘন ঘন করে লাল লাল করে দিয়েছি, এগুলোর মধ্যে দিয়েই দেখবে প্রশ্ন আসবে। ঠিক আছে, এমসিকিউ যাই আসুক না কেন আসবে। আমরা কি পেলাম, প্রকৃতিরই একটি রূপ পেলাম না, একটা চিত্র পেলাম না এর মধ্যে দিয়ে, তাই তো? তোমরা যখন উচ্চ মাধ্যমিক দেবে সেখানে দেখবে আরেকটি কবিতা রয়েছে শিকার বলে, সেখানেও একটা হরিণেরই কথা বলা হয়েছে, এবং নির্মম একটা অত্যাচার যে হরিণের ওপর চালানো হয়েছে, সে প্রকৃতির ওপর চালানো হয়েছে, সেই দৃশ্য তোমরা দেখতে পাবে। আরেকটু বড় হয়ে যাও, ওই কবিতাটা যখন পড়বে তোমরা আরো ভালো করে বুঝিয়ে দেবো, সেটা ভিডিও আছে, আমি বানিয়ে দেবো। ঠিক আছে, আশা করছি তোমরা এই কবিতাটি সহজভাবে বুঝতে পেরেছো, এবং এই কবিতাটি খুবই সহজ, একদমই কঠিন নয়। যদি ভেঙে ভেঙে বুঝে বুঝে পড়ো তোমাদেরও সহজ বলে মনে হবে। হ্যাঁ, যদি কবিতাটি ভালো লাগে ভিডিওটিতে একটি লাইক করে দেবে, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে, এবং নোটিফিকেশনটা অন করে দেবে, যাতে পরবর্তীকালে যখন ভিডিওটা আমি আবার বানিয়ে দেব তখন তোমাদের কাছে একটা মেসেজ চলে যাবে, ফলে তোমরা সেটা দেখতে পারবে। ঠিক আছে, আশা করি আর কোনো সমস্যা হবে না, তোমরা ইউটিউবের মাধ্যমে দেখতে পাবে, এবং অফলাইন যারা পড়ছো তারাও এই ভিডিওর মাধ্যমে আমি লিঙ্ক দিয়ে দেবো তোমাদের গ্রুপে, তোমরা সেখান থেকে দেখে নেবে। ঠিক আছে, তো চলো, আশা করছি বুঝতে পেরেছো এবং ভালো আছো সবাই, ভালো থাকো, পরবর্তীকালে আবার দেখা হচ্ছে আমাদের। ঠিক আছে।